চেষ্টার মধ্য দিয়ে আজকে আমরা নিবন্ধন পেয়েছি। আনুষ্ঠানিকভাবে আমরা এখন থেকে একটি নিবন্ধিত রাজনৈতিক দল শাপলা কলি মার্কায় ইনশাআল্লাহ আমরা 300 আসনে আমরা প্রার্থী। দিনের বস্তা পচা ফজু পাগলা টাইপের প্রার্থী দেওয়া হয়েছে, যারা ব্যাপকভাবে ধরা খাবে, আম সালা সব যাবে, সেগুলো দেখে জামাত হাসছে এবং জামাত মনে করছে যে তাদের বিজয়টা তুলনামূলকভাবে সহজ হবে। অনলাইনে আইসা ফকিন্নির বাচ্চা বান্দির পুত এগত বাড়ি ঘরের ঠিকানা নাই, হ্যাঁ বলছে না চাল নাই চুলা নাই বাপের নাম নাই, এরা এসে জুলাই গণ অভ্যুত্থানে এদের জন্মের ঠিক নাই, এরকম কথা বইলা চিঠি খাইছে না, নোটিশ পাইছে এবং তাকে একটা সাইড করে রাইখা দিছে, সে লোকও কিন্তু নমিনেশন পাইছে। আসসালামু আলাইকুম, এবিসি টাইম নিউজে আপনাকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, যে এনসিপি চাচ্ছে 300 আসনেই নির্বাচন করার জন্য, আর আপনারা জানেন যে ইতিমধ্যেই তারা শাপলা নয় কলি পেয়ে মনোনীত হয়েছেন। আসলে প্রত্যেকটি জেলাতে তারা আদেও কি স্বয়ংসম্পূর্ণভাবে তাদের মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদেরকে প্রদান করতে পারবে কিনা সেটা বাংলাদেশের জনগণ এই বিষয়ে অবগত আছে। সেই সাথে বিএনপির মধ্যে যেই ব্যক্তিগুলো মনোনয়ন পেল এবং যারা মনোনয়ন এখনো পাননি তাদের কি রিয়াকশন, আমরা যদি একটু পিছন দিকে তাকাই, গতকালকেও চট্টগ্রাম, মাদারীপুর এবং বিভিন্ন জায়গায় যে দলের মেইন ব্যক্তিগুলো, ফর এক্সাম্পল রুমিন ফারহানা সহ অন্যান্য ব্যক্তিগুলো যারা এখনো নমিনেশন পাননি তাদের কি রিয়াকশন। অন্যদিকে যদি একটু চট্টগ্রামের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পারি যে রাস্তার মধ্যে বিভিন্নভাবে অগ্নিকাণ্ড জ্বালিয়ে সাধারণ মানুষকে যে একটা হয়রানি করানো হচ্ছে, যেই মানুষগুলোকে রাস্তার মধ্যে হয়রানি করা হচ্ছে দিন শেষে কিন্তু সেই মানুষগুলোর কাছে যেয়েই বলতে হবে যে ভাই একটু ধানের শীষে ভোট দেন, অথবা দাঁড়িপাল্লায় ভোট দেন, অথবা শাপলা কলিতে ভোটটা দেন। আসলে সেই ক্ষেত্রে আপনার কি মতামত যে তারা যদি দিনের বেলায় যদি রাস্তার মধ্যে বিভিন্নভাবে ভাঙচুর অথবা অগ্নিকাণ্ড জ্বালায়, আপনার থেকেও যদি ভোটটা চায়, আপনি কি তাকে ভোট দিবেন নাকি অন্য কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখাবেন? অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। সেই সাথে ইতিমধ্যেই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, একটু লাইক একটু শেয়ার করতে পারেন। চলুন দেখে আসি আজকের ভিডিওর বিস্তারিত। কত ভাই ব্রাদার তার চাকরির জন্য বহুত দরকারে নিজের ঘর ছাইরা এই শহরের দিকে আসে অথবা গ্রামের দিকে যাইতে থাকে, নিজের বাড়ির দিকে যাইতে থাকে, কিন্তু রাস্তার মধ্যে যদি আটকা থাকে ঘন্টার পর ঘন্টা, তার কি দোষ? তার ভোট আপনার লাগবে না? লাগবে, আপনার সেই ভোটটা লাগবে, কিন্তু ওই সেন্সটা কাজ করতেছে না। কেন কাজ করতেছে না জানেন? কারণ সে যে দলটাকে সাপোর্ট করে বা কইরা আসতেছিল আর এই 15 মাস যার জোরে সে লড়তেছিল তাকে তো নমিনেশন দেয় নাই, নমিনেশন দিছে তো আরেকটা দলকে। কারণ একই জায়গায় তো ভাই 2জন 3জন না ভাই, গণলে 10 জন পাবেন, 10 জন। এর আগেও এই কথাটা বলছি এবং এইটাও বলছিলাম যেদিন নমিনেশন দিবে ওই দিন ভাই যে প্রবলেমগুলো এই যে মানুষ দেখতেছে, মানুষের হাতে হাতে তো এখন ভাই মোবাইল, যেখানে যা ঘটতেছে এগুলো অনলাইনে চলে আসতেছে। ওই ঝিকার গাছায় কি ঘটতেছে আমি ঢাকায় বসে দেখতেছি, সেকেন্ডের মধ্যে ছড়ায় যাইতেছে। এতে কি মেসেজ যাইতেছে? ভালো মেসেজ যাইতেছে না, ভালো মেসেজ যাইতেছে না। এই যে সাংবাদিক ভাইরা এরাও দেখবেন দৌড়ের উপরে থাকবে, এখন দৌড়ের উপরে। এদেরকেও কেউ মানবে না, কারণ কি জানেন? পুলিশকেই তো মানে না। একটু আগে দেখলাম গাজীপুরে এক সাংবাদিক গেছে, ওনার ক্যামেরা নিয়ে কে গাছ কাটতেছে। এই গাজীপুরে ভাই এই যে গজারি গাছ দেখেন না, এক একটা গজারি গাছ, এগুলো হলো লৌহ গাছ, এটার আরেক নাম হলো লৌহ গাছ। এগুলো দিয়ে পাইলিং করে, অনেক দামে বিক্রি হয়, এগুলো সরকারি মাল, সব কিছু কাইটা লয়ে যাইতেছে। কারা নিয়ে যাইতেছে ওই ঘটনাটা আপনারা দেখলেই পাইবেন কোন একটা চ্যানেলে। যেন আমি একটু আগে দেখলাম ওই সাংবাদিক কেন ওইখানে ক্যামেরা নিয়ে তাকে প্রশ্ন করছে, এই কারণে ভাই পিটায়া হাড্ডি গুঁড়া করে দিচ্ছে। আরেকজন তো ক্যামেরা নিয়ে ভাগতেছে আর ভাগতেছে জান লইয়া। ইত্তেফাকে দেখলাম একটু আগে, ইত্তেফাকের অনলাইনে এরকম দৃশ্য অনেক দেখতে পাইবেন এখন। কারণ কি জানেন? ওই যে যারা নমিনেশন পাইছে তাদের দল এখন জায়গা উঠবে, আর যারা নমিনেশন পায় নাই, যারা এতদিন ওই যে তাপালিং করছে, এরা এখন কোন দিকে যাবে? দেখেন, এরা ভাইয়ে ভাইয়ে দুশ্মন। যদি দুশ্মন না হবে সেটা কেন মাইনা নিতে পারতেছে না যে আমার ভাই নমিনেশন পাইছে, ওকে আমি যদি গন্ডগোল করি আমার দলের বদনাম হবে। অবশ্য বদনাম ওনারা গায়ে মাখে না। ওই যে একটা গান ছিল না, নায়ক জাফর ইকবাল গাইছিল, উনি গায়কও ছিল নায়কও ছিল, নায়ক রাজ্জাকের ছবির একটা গান, হোক আরো বদনাম হোক আরো, আমি তো এখন নই তো কারো।
আর এই বদনামটা রাজনীতিবিদরা মাইনা নিতে বাধ্য হয়, কিছু করার নাই তো ভাই। ওনারা বুঝে যে মানুষ সবকিছুই বুঝতেছে, ওরা আমাদেরকে নিয়ে হাসাহাসিও করে, এরকমও বুঝে, কিন্তু মানুষের থিঙ্কিংটাকে ওনারা জানে না। জানে ভাই, অনলাইনে এই কমেন্ট পড়ে না, পড়ে ভাই, সব কিছুই পড়ে, সব কিছুই দেখে, তারপরও বদনামটা মাইনা নিতে হয়। এখানে একটা বাস্তবতা আছে, কঠিন বাস্তবতা, এটা আপনাদেরকে বুঝতে হবে। সে বাস্তবতাটা কি জানেন? টাকা। আপনার যতই নাম থাকুক না কেন, দাম নাই। টাকা না থাকলে আপনার দাম নাই। এই রাজনীতির জগতে ভাই মাল ছাড়তে হবে, নিজের পকেটের টাকা ঢালতে হবে, অথবা চান্দা তুইলা, গোপনে চান্দা তুইলা ওই টাকা ঢালতে হবে, না হলে আপনি কর্মী পাইবেন কই? নিরীহ মানুষের জন্য তো রাজনীতি না। এই যে নমিনেশন দিল, এটা কি দেখলো? নিশ্চয়ই একটা বিচার আচার করছে তো ভাই। ধরে নেন 1500 মানুষ নমিনেশন চায়, ওনারা 300 জনকে দিবে। 300 জনের মধ্যে আবার ওনাদের জোট আছে, ওই জোটের জন্য 63টা রাখবে, বাকিগুলা ওনারা দিবে। ওকে, এখন এই বাকিগুলা দিবার মধ্যে ওনারা কোন বিচারটা আগে আনবে? মানে কোন লোকটাকে আমি দেবো এবং কেন দেবো, কি কারণে দেবো, ওইটা তো বিচার করবে। ওই বিচারের মধ্যে কোনটা আগে আনে জানেন? কার কাছে টাকা আছে কার কাছে, ওইটা আগে বিচার করে। কারণ টাকা থাকলেই আপনি সব কিছু ম্যানেজ করতে পারবেন। টাকা থাকলেই আপনি 1000 হোন্ডা পিছে নিয়ে সামনে 5 কোটি টাকার গাড়ির হুড খুলা উপরে পা তুলা দাঁড়াইতে পারবেন, হাত নাড়তে পারবেন। টাকা থাকলে, টাকা না থাকলে পারবেন না ভাই, হ্যাঁ পারবেন না। যাই হোক, এই টাকার কথা কেন বলতেছি বারবার? টাকা ছাড়া ভাই কাফনও কিনা যায় না, কবরও কিনা যায় না ভাই। নিজের পারিবারিক কবর হইলে অন্য কথা, কিন্তু কাফন কিন্তু তো টাকা লাগবে। এই টাকার বড় প্রয়োজন, সবচেয়ে বেশি প্রয়োজন এই রাজনীতিতে। কারণ কি জানেন? এই টাকা আপনি বুড়িগঙ্গায় ফেলে দিচ্ছেন না তো। আর এই ইনভেস্ট যারা করতে পারবে তারাই তালিকার প্রথমে চলে আসে। আর কি দেখে? তার এলাকায় ইমেজটা কেমন, এটা তো দেখে ভাই। টাকা থাকলেও ইমেজ আনা যায়। আমি ভাই 100টা গরু কোরবানি দিয়ে দিলাম, আপনারা দেখেন নাই এই যে আওয়ামী লীগ আমলে ওনাদের মন্ত্রীরা 500 গরু কোরবানি দিয়ে দিত, আর ওই গরুর মাংস গরিবরা পায়া দোয়াই তো করতো, ওনাকে ভালোই তো বলতো। টাকা দিয়েই কিন্তু ওই ভালোটা কিনে নিতেছে, এই টাকাটা লাগবে। ওইটাও দেখে যে হ্যাঁ ওনার ইমেজও ভালো, টাকাও আছে। আর কি দেখে? পিছনে ওনার কত লোক আছে, এলাকার মুরব্বীরা ওনারে কি চোখে দেখে, ওইটাও বিচার করে। আর ওই মুরব্বীরা কেন ভালো বলে? এই জন্য ভালো বলে, মুরব্বীরা তো দেখতাছে ভাই, এই লোকটা 500 গরু খাওয়াই দিতেছে, এই লোকটা জায়বত দিতেছে, এই লোকটা 5 জনের হজে পাঠাইছে, ও তো দেখতেছে। কিন্তু এইটা দেখতে পায় না, ওই টাকাটা কই থেকে আসতেছে। ওই তো কিছুদিন আগেও ভাই রিক্সাতে চলতো, বাসে চলতো, এখন গাড়ি কিভাবে আসলো, এখন তার বিদেশে কিভাবে বাড়ি হইলো, বারবার বিদেশে যাওয়া আসা করে, কাশি দিতে হইলো, ব্যাংকক যায় চিকিৎসা করে, এত টাকা পাইলো কই? ওইটা বিচার করে না। কারণ ও তো মাল খরচ করতেছে, জমাইতেছে ভাই 12 আনা 4 আনা খরচ কইরা প্রশংসা কুড়ায় নিতেছে। যার জন্য ভাই রাজনীতিতে ভাই নিরীহ মানুষের দাম নাই। ওই যে বলে না, কে কত পপুলার তাকেই আমরা আগে প্রাধান্য দিব। আপনারা যদি পপুলার লোককেই প্রাধান্য দেন, তাহলে আপনাদের এই যে উজ্জ্বল সাহেবের কথা বলি, মেগা স্টার উজ্জ্বল সাহেব ভাই, ওনাকে আমি অনেক সম্মান করি, আবার উনি আমার পাড়া প্রতিবেশীও। ওনাকে আমি দেখছি ভাই এখন থেকে না, শহীদ জিয়াউর রহমানের আমল থেকে। শহীদ জিয়াউর রহমান যখন হ্যাঁ না ভোট দিয়ে 77-এ যখন হ্যাঁ না ভোট দিয়ে ক্ষমতায় আসে, ওই হ্যাঁ না ভোটের মাধ্যমে ক্ষমতায় আইসা উনি বেশ কিছু ভালো ভালো মানুষকে রাজনীতিতে টেনে নিল। এর মধ্যে ডাক্তার বি চৌধুরী, ওই যে মগবাজারের একটা ডাক্তারের গলি আছে না, ওই ডাক্তারের গলির নামটা কিন্তু ওই বি চৌধুরীর নামে। অনেক পপুলার, অনেক ভালো মানুষ ছিল ভাই উনি। জানেন এই ভালো মানুষগুলাকে এইভাবে খুঁজে বাইর করছে। এর মধ্যে এই যে নায়ক উজ্জ্বল সাহেব, হ্যাঁ আমাদের উজ্জ্বল সাহেবকে কিন্তু শহীদ প্রেসিডেন্ট কাছে ডাইকা নিয়া বলছে যে তুমি কালচারাল সাইডটা দেখো, তোমাদের মধ্যে থেকে ভালো মানুষগুলা রাজনীতিতে জড়িত হও, দেশের জন্য কিছু করো। ওই থেকেই কিন্তু এই উজ্জ্বল সাহেব বিএনপির সাথে আছে। এই যে আওয়ামী লীগের আমলে ফেসবুকে ভাই সবসময় পোস্ট করতো, দেখতাম তো ভাই, মাঝে মাঝে ভয়ও পাইতাম, ভয় পাইতাম, হায় হায় কোন বিপদে না পড়ে। দেখেন এই যে আসিফ আকবর সাহেব, উনি কোন জায়গায় গান গাইবার কোনো অনুমতি পাইতো না, বিশেষ করে আমাদের এই চ্যানেলগুলাতে। কেন? উনি বিএনপি করে। একই কাজ হয়েছে এই যে মনির খানের সাথে। হ্যাঁ এই মনির খান আমার বোমা হামলার ছবিতে বধু বধু ওগো বধু ওই গানটা গাইছিল, খুবই ভালো গায়ক, মানুষ হিসাবেও চমৎকার। এই মানুষটাও কিন্তু রাজনীতি করে বইলা, মানে বিএনপি করে বইলা কেউ তাকে ডাকে নাই, কোন চ্যানেলে গান গাইতে পারে নাই, এক কোনাতে ফেলা রাখছিল। ঠিক তেমনি কনক চাপা আপা, হ্যাঁ
উনিও আমার ছবিতে গান গাইছে, ওই কনক চাপা আপা এবং এই যে নেন্সি এবং আরো অনেকেই আছে। এদের মধ্যে থেকে কি একজনকেও ডাকা যাইতো না, একজনকেও বলা যাইতো না যে ভাই ঢাকার অমুক জায়গা থেকে আপনি দাঁড়ান, এদের চেয়ে পপুলার কেউ আছে? আপনারাই বলেন কেন ডাকে নাই? ওই যে তাদের কাছে তো টাকা নাই, ওরা দল পালবে কি কইরা, ওই যে হোন্ডার তেল দিবে কি কইরা, হাজার হাজার লোককে যে সাথে নিয়া মিছিল কইরা দেখাবে, ওই ক্ষমতা তো নাই। আর কি ক্ষমতা নাই? অনলাইনে আইসা ফকিন্নির বাচ্চা, বান্দির পুত, এগো তো বাড়ি ঘরের ঠিকানা নাই, হ্যাঁ বলছে না চাল নাই চুলা নাই, বাপের নাম নাই, এরা এসে জুলাই গণ অভ্যুত্থানে এদের জন্মের ঠিক নাই, এরকম কথা বইলা চিঠি খাইছে না, নোটিশ পাইছে এবং তাকে একটা সাইড করে রাইখে দিছে, সে লোকও কিন্তু নমিনেশন পাইছে। তার মানে কি জানেন? ওইটাই তার পুরস্কার, ওইটাই তার পুরস্কার, পুরস্কার দেওয়া হয়েছে। আরেকজনের কথা বলি, বললে হয়তো খেপা যাবেন আপনারা, হ্যাঁ ওনার পক্ষে বলুন, কে জানেন? রুমিন ফারহানা, হ্যাঁ ওনার পক্ষে বলুন। দেখেন একটা জিনিস খেয়াল করেন, হয়তো আপনারা বলবেন ওই মিয়া উনি তো শেখ হাসিনার কাছে 10 কাঠা জমি চাইছিল, এই প্রশ্ন তুলবেন। যাই হোক, ওই প্রশ্নটাকে নিয়ে আমি তর্ক করতে চাই না। লোক কাজ করে মানুষের ভিতরে, যদি পায়া যাইতো, যদি লটারি লাইগায় যাইতো, ওই অ্যাঙ্গেলে গেছে। কিন্তু অনলাইনে আইসা প্রতিবাদ করছে, ধৈরা নেন কেউ শিখাই দিছে ওই সাইড থেকে যে তুমি প্রতিবাদ করো, তোমার আমি অ্যারেস্ট করুন না, ধৈরা নেন। কিন্তু সাধারণ মানুষ তো বুঝতো না, সাধারণ মানুষ তো দেখছে হায় হায় দেখো বিএনপির জন্য লইরা যাইতাছে, এক এক ভাবে লইরা যাইতাছে। কিন্তু ওই মানুষটাও কিন্তু নমিনেশন পাইলো না, হয়তো পাইতেও পারে, একটা সাইড করে রাখছে। কারণ কি জানেন? এর মধ্যে কিছু স্ক্যান্ডাল হয়ে গেছে ওনার সাথে, ওই যে ডাক্তার সাহেবের সঙ্গে ওনার একটা স্ক্যান্ডাল, সত্য মিথ্যা জানি না, এইসব স্ক্যান্ডালে কিন্তু ক্ষতি করছে। কারণ কি জানেন? আনম্যারিড নারীদেরকে নিয়ে না মানুষ অনেক গুজব ছড়ায় ভাই, গুজব ছড়ায় মজা পায়, এগুলো মানুষের নেচার। দেখেন না রাস্তাঘাটে পিছলে কেউ আশা খেয়ে পড়ে গেলে আমরা হাসা দেই না, এটার মানে কি জানেন? মানুষকে নিয়ে হাসাহাসি করতে আমরা পছন্দ করি অবচেতন মনে। ওই যে উনি বিয়া শাদী করে নাই, এটা নিয়ে এত স্ক্যান্ডাল ছড়ায়। এখন উনি বিয়ে করবে এটা না করবে এটা আমার ব্যাপার না, বিয়ে না করাই ভালো আমি মনে করি। বদনাম হোক হোক আরো, বদনাম হোক আরো, আমি তো এখন নই তো কারো। ওই গানটা গাইবে, অসুবিধা কি? ভিডিওটা শেষ করার আগে বলতেছি এত উত্তেজিত কেন, এত চিৎকার দিতেছি কেন? সত্যি কথাটা শুনবেন। সত্যি কথা কি জানেন? আমার একটা এসি আছে, পুরানা এসি, ঘড়ঘড় করে আওয়াজ হয়, আমি ওর আওয়াজের উপরে যাইতে চাই, এই জন্য জোরে কথা বলি, এটা আমার নেচার। হ্যাঁ ভাই, কাজের সময় বুঝছেন আমি এরকম ঝগড়াটে মুডে থাকি, আবার হাসি মুডেও থাকি। আজকে খুব হাসি লাগতেছে এই জন্য যে এর পিছনে কারণ আছে। শাপলা কলি, শাপলার সঙ্গে কলি ধরায় দিছে, এই শাপলা কবে ফুটবে জানি না, কিন্তু এই শাপলা একটা ভুল করছে, মারাত্মক ভুল করছে। আরে ভাই, বট গাছের নিচে তো দুব্বা ঘাসও হয় না। ওনারা দিল নমিনেশন ঘোষণা গতকালকে, আজকে আইসা আপনারা জানাইলেন কে কোথা থেকে নমিনেশন পাইতেছেন, ঢাকার থেকে কোথায় দাঁড়াবেন, ডিস্ট্রিক্ট থেকে কোথায় দাঁড়াবেন, এরকম 10-12 জনের কথা বললেন। এটা তো আরো 3 দিন পরও বলা যাইতো। এখন তো ঝড় চলতেছে বিএনপির, ওর মধ্যে আইসা কেন ঢুকলেন? তার মানে কি জানেন? আপনারা নিশ্চয়ই ভিতরে ভিতরে কোনো হাত করতে চাইছিলেন। হ্যাঁ, আপনারা অপেক্ষা করতেছিলেন ওরা ঘোষণা দেখে আমাদের জায়গাটা রাখছি কিনা। যখন দেখছেন আপনাদের জায়গা রাখে নাই, তখনই আপনারা ঘোষণা দিচ্ছেন। এইটাই ভাই অঙ্ক, 2-2 4 হয়, আবার 2-2 0 হয়, আবার পাশাপাশি রাখলে ভাই 2-2 22 হয়। এই 22 মিলিয়ে নিতে আমরা জানি। যদি সত্যি সত্যি এমন কিছু কইরা থাকেন, ভিতরে ভিতরে ওনাদের সঙ্গে কোনো ষড়যন্ত্র বা জোট বাঁধার কোনো চিন্তা কইরা থাকেন, তাইলে ধৈর্য নিমু আপনাদের কোমর ভাঙিয়া গেছে অলরেডি। এখন এই কোমরের চিকিৎসা করেন, তাড়াতাড়ি চিকিৎসা করেন, তারপরে রাজনীতিতে আসেন। 300 আসনে দিতে হবে কেন ভাই? কি দরকার 300 আসনে দিবেন? 300 আসনে দিবার টাকা কই? এত টাকা কই পাইবেন আপনারা? টাকা যদি দেয়ও, তাও আপনাদের এই টাকা নষ্ট করা ঠিক হবে না। আরে ভাই, 25 থেকে 30টা আসন দেন না ঠিক মতো। একজন হাসনাত আব্দুল্লাহ গেলেই তো পুরা ভূমিকম্প কইরা দিবে, পুরা ভূমিকম্প কইরা দিবে সংসদ ভবনকে। হ্যাঁ ভাই, ভূমিকম্প আইনা দিবে। প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিএনপি, কিন্তু খুশি জামাত শিবির। প্রার্থী তালিকা বিএনপির, কিন্তু ফেসবুকে আলহামদুলিল্লাহ লিখছে জামাত। প্রার্থী হচ্ছে ফজু পাগলা, যাকে মানুষ জুতা পিটা করে, যাকে রাস্তাঘাটে দেখলে মানুষ জুতা খুলে মারতে চায়। এ হচ্ছে বিএনপির প্রার্থী। এরা নির্বাচন করে নাকি জিতবে। প্রার্থী অসুস্থ খালেদা জিয়া, এরা নাকি প্রার্থী? এটা কোনো কথা? প্রার্থীকে তো মিনিমাম সুস্থ হতে হবে, তাকে জানতে হবে যে আমি অমুক জায়গায় প্রার্থী। মানে কি মনে করছেন? তো দর্শক,
দুইটা খবর দৃষ্টিগোচর হয়েছে। একটা হচ্ছে বিএনপি প্রার্থীর নাম দেখে খুশি হলেন জামাত প্রার্থীরা, কুমিল্লা কেন্দ্রিক নিউজ। শুধু কুমিল্লা না, সারা বাংলাদেশেই খুশি। বেশিরভাগ জায়গায় জামাতের যিনি প্রার্থী, বিশেষ করে আমি দেখেছি যারা একটু ফেসবুকে সরব, তারা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানিয়েছেন এবং তারা ওয়ার্ম ওয়েলকাম জানাচ্ছেন এবং লড়াইয়ের বার্তা দিচ্ছেন। আবার বিএনপির হেভিওয়েট প্রার্থী যারা যারা সত্যিকার অর্থেই প্রতিদ্বন্দ্বিতা করবে কিংবা জিতেও যেতে পারে, কারণ বিএনপির অনেকেই তো জিতবে, সেকেন্ড হবে, সেকেন্ড হলেও তো অনেকে জিতবে, তা তাদেরকেও জামাত প্রার্থী ওয়েলকাম করছে। যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রার্থী, যে আসনে প্রার্থী, ওই আসনে জামাতের প্রার্থী দেলোয়ার শিবিরের সাবেক সভাপতি, মজলুম সভাপতি, এবং বাংলাদেশের ইতিহাসে রাজনীতিবিদদের মধ্যে যত রাজনীতিবিদ জীবিত আছে তাদের সবার মধ্যে সবচেয়ে মজলুম দেলোয়ার। এই জনাব দেলোয়ার হোসেন তিনি মির্জা ফখরুলকে কেন্দ্র করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন এবং এটা গণমাধ্যমে রিপোর্ট হয়েছে, ভাইরাল হয়েছে, যে জিতলেও অভিভাবক হিসাবে তাকে মানব, অতীতে তার পক্ষে কাজ করেছে, আর আমি হারলেও তাকে সহযোগিতা করব। তো দর্শক, ওভারঅল রিয়াকশন দেখেই বোঝা যায় যে জামাত খুশি। জামাত চেয়েছে এরকম দুর্বল বিতর্কিত প্রার্থী হোক। তার আগে কি ঘটেছে, কি আসছে সেদিকে, তার আগে বলে নি, বিএনপির যারা প্রার্থী হয়েছে আজকে তারা খুশি, কিন্তু নিকট ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে তাদের জন্য এটা বিষাদের কারণ হবে। তারা কান্না করবে যে কেন যে প্রার্থী হলাম। বাংলাদেশে একটা সময় আসবে, চাঁদাবাজি, অপরাধ, অপরাজনীতি, সামাজিক অপরাধের বিরুদ্ধে অপারেশন ক্লিন হার্ট টাইপের অপারেশন আসবে। সে অপারেশনসে বিএনপির এই প্রার্থীরা বেশিরভাগই ধরা পড়বেন, কারণ তাদের চামচারাই যত আকাম করেন। এটা ইউনূসের আমলে হতে পারে যদি নির্বাচন ডিলে হয়, আর ক্ষমতা যারাই আসুক এটা হবে। আর মূল কথা হচ্ছে যে প্রার্থী যারা দিয়েছে এরা বেশিরভাগই জিততে পারবে না, পরাজিত হবে। তো পরাজিত হবে তো হবেই, পরাজিত হলে খুব সহজেই তাদের আকামের বিচার করা সম্ভব হবে, তারা বিচারের মুখোমুখি হবে। এবং গুরুত্বপূর্ণ কিছু ইকুয়েশন দেখিয়েছেন গোলাম মোল্লা রনি, এটা আমার কাছে সিগনিফিকেন্ট মনে হয়েছে। যেমন বিএনপি প্রার্থী ঘোষণা করেছে, প্রার্থী ঘোষণার সাথে সাথে প্রত্যেক আসনে কয়েক হাজার বিএনপি নেতাকর্মী সক্রিয় হয়েছে, মুহূর্তের মধ্যে সক্রিয় হয়ে গেছে প্রার্থীর পক্ষে। এখন প্রার্থী যদি এলাকায় যান, একবার এলাকায় গেলেই 5-7 লাখ টাকা খরচ মিনিমাম, মানে তার কোটি কোটি টাকা খরচ। এখন থেকে যদি আমরা ধরেও নিই ফেব্রুয়ারিতে নির্বাচন, এই সময়টাতে তার কোটি কোটি টাকা খরচ, তার পেছনে মোটরসাইকেল চলবে, চালাচামচা চলবে, তাদেরকে পালতে হবে। এখন এই টাকাগুলো কোথায় পাবেন? আবার আরপি অধ্যাদেশে নতুন বিধান সংযুক্ত হয়েছে যে তথ্য গোপন করলে এমপি হওয়ার পরও তার প্রার্থীটা বাতিল হবে, বাঁচার সুযোগ নেই। এখন এত টাকা খরচ তারা কিভাবে দেখাবে? তাদের বৈধ ব্যবসা বাণিজ্য কি? মানে আসলে এত টাকা খরচ করার মতো সক্ষমতা বৈধভাবে তাদের নাই। তারা কি করবে? চাঁদাবাজি করতে বাধ্য হবে, চাঁদাবাজি বাড়িয়ে দিবে, আরো বেশি টাকা ইনকাম করতে হবে। এগুলো করতে যেই তারা জয় বাংলা হয়ে যাবে, ফাঁদে পড়বে। যারা প্রার্থী হয়েছেন তারা ওই প্রার্থী হওয়ার ভার সামাল দিতে যে চাঁদাবাজি করতে যে জয় বাংলা হয়ে যাবেন, ঘটনা তো ঘটবে। এটা আরো অনেক বিপদ আছে। চামচারা অলরেডি মনে করছে যে তারা ক্ষমতা এসে গেছে, অথচ তারা সেকেন্ড হবে, বিভিন্ন জায়গায় থার্ড হবে। এখন এই নমিনেশনের গরমে আজিব ক্ষমতা এসে গেছে, তার যে অপরাধ করছে এগুলো বিচার হবে, এগুলো সব রেকর্ডেড হচ্ছে, এবং তার মধ্য দিয়ে তারা অদূর ভবিষ্যতে বিপদে পড়বে এবং তারা বলবে যে এই নমিনেশন না পেলেই ভালো হতো, কি ভুল হয়েছে। আজকে যারা নমিনেশন পাননি, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আব্দুল সালাম, দুদু, রিজভি, নজরুল ইসলাম খান, সালিমা রহমান, জয়নুল আবেদিন, এরকম অনেকে আছেন। তো এরা অ্যাডভোকেট জয়নুল আবেদিনের কথা বলছি, বরিশালের। তো এরা দেখবেন যে একসময় খুব আনন্দিত হবে যে নমিনেশন পাইনি, ভালো হয়েছে,